নতুন করে অস্থিরতা শুরু হয়েছে ইসলামী ব্যাংকে। পরিণতি হয়তো টের পেয়ে গেছেন জামায়াতের আমির শফিকুর রহমান, তাই তো সতর্ক করে বলছেন ব্যাংকটিকে দলীয়করণ করলে জামায়াত বসে বসে আঙ্গুল চুষবে না। রাজার হালে ফিরছে এস আলম। 2.25 লক্ষ কোটি টাকা লুট করা এস আলম মাত্র 2600 কোটি টাকার বিনিময়ে বুঝে নিবেন তার দখল করা ব্যাংকগুলো। ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকটাকে একেবারে শূন্য করে ফেললো, এক ইসলামী ব্যাংক থেকেই 70,000 কোটি টাকা যারা সরালো, এইভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন দিয়ে বাংলাদেশের মানি মার্কেটকে আভাবে করায়ত্ত করার সুযোগ বিএনপি সরকারকে করে দেওয়া উচিত নয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। 17 সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি। যাদের পিয়ন থেকে শুরু করে বেশ কজন কর্মচারীর নামে কাগজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজারের তথ্যে দেখা যায় ইসলামী ব্যাংকের মোট শেয়ার 161 কোটি, যার মধ্যে এস আলম গ্রুপ একাই নিয়ন্ত্রণ করে 131 কোটি 35 লাখ 99 হাজার শেয়ার, অর্থাৎ মোট শেয়ারের 81.59%। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে 2017 সালে ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম। এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ঋণের নামে অর্থ লুট করে গ্রুপটির কর্ণধার সাইফুল আলম। হিসাবে ব্যাংকটি থেকে 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম। তবে অডিট রিপোর্টে ছিল না লুটপাটের তথ্য। ব্যাংক দেশের রিমিটেন্সের শতকরা 32 ভাগ একা আহরণ করে। এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে। দর্শক, আবারও নতুন করে অস্থিরতা শুরু হয়েছে ইসলামী ব্যাংকে। এর পরিণতি হয়তো খুবই ভয়াবহ হতে পারে। আওয়ামী লীগের আমলে এই ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এবং লুটপাট করেছে, যে কারণেই আওয়ামী লীগ পতনের পরে পুরনো যেই সমস্ত কর্মকর্তা রয়েছে তারা এই ইসলামী ব্যাংকে আবারও নতুন করে সক্রিয় হয়েছেন। যে কারণেই ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। কিন্তু ক্ষমতা আর রাজনীতির সমীকরণ সবসময় একরকম থাকে না। তারই ধারাবাহিকতায় এবার বিএনপি যখন ক্ষমতা এসেছে, তারা এই ইসলামী ব্যাংকে যেই সমস্ত কর্মকর্তা রয়েছে তারা রাজনীতি পরিচয় জামাত হওয়ার কারণে তাদেরকে বঞ্চিত করে দিয়ে এমন কাউকে এই ইসলামী ব্যাংকে পরিচালনার দায়িত্ব দেওয়া হইতেছে যারা একটা সময় এই ইসলামী ব্যাংকে একেবারে শূন্য করে দিয়েছে। দর্শক, এই ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতির মহলে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলেছে, যা পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2017 সালের 5ই জানুয়ারি ভোরবেলা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তখনও ঘুম থেকে পুরোপুরি জাগেন নাই। ফোন বাজলো, ওই পাশ থেকে বলা হলো আপনাকে নিতে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাকে তুলে নিয়ে যাওয়া হলো ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর সদর দপ্তরে। সেখানে তার সামনে রাখা হইল একটা পদত্যাগপত্র, এমন একটা প্যাডে লেখা যেটা ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে আর কোনোদিন ব্যবহার করেনি। বলা হইল সই করেন। একই সকালে ব্যাংকের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানকেও একইভাবে তুলে আনা হয়েছে বিকালের মধ্যে ঢাকার রেডিসন ব্লু হোটেলে। গোয়েন্দা কর্মকর্তাদের চোখের সামনে নতুন চেয়ারম্যান বসে গেলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক বসে গেলেন। বাংলাদেশ ব্যাংক সেই রাতেই অনুমোদন দিয়ে দিল এই চেয়ারম্যানের, এই ব্যবস্থাপনা পরিচালকের। অবিশ্বাস্যভাবে, অভাবনীয়ভাবে একটা মাত্র দিনে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি সম্পন্ন হলো ওই দিন। লন্ডনের দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন লিখছিল, ইংরেজিতে লিখছিল, ইট ওয়াজ অ্যান অড জব ফর এ স্পাই এজেন্সি। একটা গোয়েন্দা সংস্থার জন্য এটা বড়ই অদ্ভুত কাজ ছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশের সেরা ব্যাংকটাকে এইভাবে জবরদখল করার দরকার পড়লো কেন? এই এপিসোডে আমরা সেই গল্পটাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আজকে এসে আবার কি ঘটলো সেটা নিয়ে। প্রথমে দেখি কিভাবে হয়ে উঠলো এই ব্যাংকটা একটা সেরা ব্যাংক। গল্পটা শুরু করার আগে একটা বুঝে নেন ইসলামী ব্যাংক আসলে কি ছিল। 1983 সাল বাংলাদেশে প্রথমবারের মতো শরিয়া ভিত্তিক ব্যাংকিং চালু হলো। প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডার কারা? জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের আল রাজি ব্যাংক, কুয়েতের কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক। ব্যাংকের 70% পুঁজি আসছিল মধ্যপ্রাচ্য থেকে। এটা কোনো রাজনৈতিক দলের প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার। আর পারফরমেন্স
আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন 1999, 2000, 2004, 2005 চারবার বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংককে নির্বাচিত করছিল। সিঙ্গাপুরের দ্য এশিয়ান ব্যাংকার 2022 সালে বাংলাদেশের স্ট্রংগেস্ট ব্যাংক এই উপাধি দিয়েছিল ইসলামী ব্যাংককে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার 500টা ব্যাংকের মধ্যে মাত্র 22টা ব্যাংক এই খেতাব পাইছিল সেই সময়। তার একটা ইসলামী ব্যাংক। ব্রিটেনের ব্যাংকার ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের তালিকায় 2012 সাল থেকে প্রত্যেক বছর আছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে প্রথম। দ্য ইকোনমিস্ট লিখছিল, চীনের পরে বাংলাদেশকে বিশ্বের প্রধান পোশাক উৎপাদন ঘাঁটি বানাতে ইসলামী ব্যাংক পথিকৃতের ভূমিকা রাখছে। 2015 সালে দেশের মোট রেমিটেন্সের 27% পরিচালনা করত এই একটা ব্যাংক। টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের প্রায় 1/5 অর্থায়ন আসত এই ইসলামী ব্যাংক থেকে। $10 বিলিয়ন ব্যালেন্স শিট, 1,20,00,000 আমানতকারী, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সম্পদের 90%, সর্বনিম্ন খেলাপি ঋণ, শক্তিশালী তারল্য, গ্রাহকদের অগাধ আস্থা। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে সফল আর্থিক প্রতিষ্ঠান। প্রশ্ন হইল, এরকম একটা ব্যাংকে কেউ ধ্বংস করতে চাইবে কেন? থাকলে তো ভালো দেশের জন্য, কিন্তু কেন চাইবে? বাংলাদেশে একটা ইসলামী প্রতিষ্ঠান যখন অত্যন্ত সফল হয়, তখন সেকুলার স্ট্যাবলিশমেন্ট এইটাকে হুমকি হিসাবে দেখে। না, অর্থনৈতিক হুমকি না, আইডিওলজিক্যাল হুমকি, আদর্শিক হুমকি। তাদের ভয় হইলো একটা ইসলামী ব্যাংক যদি বাংলাদেশের সেরা ব্যাংক হয়ে যায়, তাহলে এটা প্রমাণ করে যে ইসলামী অর্থনৈতিক মডেল কাজ করে, এই সংগঠন কাজ করে। আর এই প্রমাণটা তাদের কাছে অসহনীয়, এটা তারা সহ্য করতে পারে না। তো কি করা যাবে? ব্যাংকটাকে ধ্বংস করতে হলে আগে একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। আমার আগের এপিসোডে দেখছেন না, যুদ্ধ করতে হলে আমেরিকা কিভাবে গ্রাউন্ড তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, দরকার হলে মিথ্যা বলে তৈরি করে। একটা ন্যারেটিভ দরকার তাইলে এই ব্যাংকটাকে ভাঙার জন্য। সেই ন্যারেটিভ হইল ইসলামী ব্যাংক জঙ্গিদের অর্থায়ন করে। এই ন্যারেটিভ নির্মাণে প্রধান বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখলো কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত। তার গবেষণার নাম দ্য ইকোনমিক্স অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড দ্য গ্রোথ অফ পলিটিক্যাল ইসলাম ইন বাংলাদেশ। এই গবেষণায় তিনি দাবি করলেন, জামাতে ইসলামী 1975 থেকে 2012 সালের মধ্যে $11 বিলিয়ন মুনাফা করছে। ইসলামী ব্যাংক তাদের প্রধান আর্থিক হাতিয়ার। ইসলামী রাজনৈতিক দলগুলার 13টা সেক্টরে বিনিয়োগ করে প্রত্যেক বছর $30 কোটি থেকে $60 কোটি রাজনৈতিক কাজে খরচ করে। এই গবেষণাটা কত দূর গেল জানেন? যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির কমব্যাটিং টেরোরিজম সেন্টার পর্যন্ত। তাদের রিপোর্টে ডক্টর বারাকাতকে সরাসরি উৎস হিসেবে সাইট করা হলো বাংলাদেশে জঙ্গি অর্থায়ন নিয়ে। জিও পলিটিক্যাল মনিটরে এই প্রবন্ধ বাড়াইল তার তথ্যের ভিত্তিতে। ভারতীয় মিডিয়া এটাকে 2 হাতে লুফে নিল। ফ্রন্টিয়ার উইকলি লিখলো, ইসলামী জঙ্গি সংগঠনের সম্পদ $100 বিলিয়ন কাছে পৌঁছে যাচ্ছে। এবার একটু লক্ষ্য করেন কি হচ্ছে। একজন অর্থনীতিবিদের গবেষণা, যেটা মূলত একটা রাজনৈতিক দলের অর্থনৈতিক কার্যক্রম নিয়ে, সেটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হইতেছে যেন ইসলামী ব্যাংক মানে জঙ্গি অর্থায়ন। একটা 70% বিদেশি মালিকানাধীন আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চারকে একটা রাজনৈতিক দলের ব্যাংক বানায় ফেলা হচ্ছে। আজকেও এই একই কাজ করা হইতেছে। দর্শক, আপনারা জানেন সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও আলোচনা ও সমালোচনা উঠেছে এই ইসলামী ব্যাংক নিয়ে। এই ইসলামী ব্যাংক নিয়ে মূলত 2017 সালে যে সমস্ত কর্মকর্তারা তারা ছিলেন, তারা এই ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানিক বা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কিছু কাগজ কলমে দেখিয়ে তারা এই ইসলামী ব্যাংক থেকে প্রায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এবং এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই ইসলামী ব্যাংক একটা সময় শূন্য হয়ে গিয়েছিল। অথচ বাংলাদেশে যত ধরনের ব্যাংক রয়েছে তার মধ্যে সবার উপরে ছিল এই ইসলামী ব্যাংক, এবং সারা বিশ্বকে নাড়া দিয়েছিল এই ইসলামী ব্যাংক। যে কারণেই আওয়ামী লীগের আমলে তারা যে সমস্ত লুটপাট করেছে, আত্মসাৎ করেছে, তাদের পতনের পরে যখন তারা পালিয়ে গিয়েছিল, তখন পুরনো যেই সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা সেখানে আবার নতুন করে সক্রিয় হয়েছে। এবং ইসলামী ব্যাংক মোটামুটি ভালোই একটা পজিশনে ছিল এবং একটা ধারাবাহিকতা চলতেছিল। কিন্তু এই ইসলামী ব্যাংকে যেই সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা রাজনীতি পরিচয় জামাতি হওয়ার কারণে এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই তিনি এই ইসলামী ব্যাংককে দখল করার পায়তারা করেছে এবং এই ইসলামী ব্যাংকের দায়িত্ব এমন কাউকে তারা দিতেছে যারাই একটা সময় ইসলামী ব্যাংক একেবারে শূন্য করে দিয়েছিল, দিশেহারা করে দিয়েছিল। এই যে এস আলম গ্রুপ, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। তারা কাগজ কলমে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন কিছুর নাম দেখিয়ে তারা এই ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে।
দর্শক, এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং যেই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নানান হয়রানিমূলক কাজ করা হয়েছে, বর্তমানে যেই সভাপতি রয়েছে আব্দুল জলিল, তাকে ইতিমধ্যে অপহরণ করা হয়েছে এবং আরও যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে সেখান থেকে অপহরণ করে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এই এস আলম গ্রুপ তারা আবারও এই ব্যাংকটাকে দখল করতে পারে এবং একটা মোটা অঙ্ক সরকারকে দিয়ে সেখানে তারা তাদের সেই আগের অবস্থানকে তারা দখল করার পায়তারা করেছে। যে কারণেই এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে নানান গুঞ্জন, আলোচনা, সমালোচনার ঝড় উঠেছে যে এই এস আলম গ্রুপ তারা যদি আবারও ইসলামী ব্যাংকে ফিরে আসে তাহলে ইসলামী ব্যাংক একেবারে বন্ধ হয়ে যেতে পারে এবং ইসলামী ব্যাংকের অবস্থা একেবারে দুর্দশা ও গুরুতর অবস্থা হতে পারে এবং গ্রাহকদের যেই সমস্ত টাকা এগুলো তারা নাও পেতে পারে, এমন গুঞ্জন সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে এসেছে। এবং ইতিমধ্যে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু কড়া ভাষা দিয়েছেন যে এই ইসলামী ব্যাংক যদি এটা দলীয়করণ করা হয় তাহলে জামাত কোনোভাবেই বসে থাকবে না, তারা এটার অবশ্যই পদক্ষেপ নেবে। দর্শক, এই যে সরকার ইসলামী ব্যাংকে দলীয়করণ করার চেষ্টা করছে, নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেছে এবং যাদেরকে দায়িত্ব দিতেছে তারা কিন্তু একজন মাফিয়া এবং তারা কিন্তু এদেশের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র এবং একের পর এক অন্যায়, জুলুম ও অত্যাচার করে যাইতেছে। সুতরাং তাদেরকে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে কিন্তু একটা সময় সরকারই এদের কারণে বিপদে পড়তে পারেন। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।